মা, আমার আমার বড্ড কষ্ট হচ্ছে মা। আমি আমি শ্বাস নিতে পারছি না মা। আমার আমার দম বন্ধ হয়ে আসছে যে। বাবু, আমাকে একটু বাতাস দাও মা। আমি আমি শ্বাস নেব মা। মা। 26শে মে 2020 আমেরিকার মিসিসিপি নদীর ধারে মিনিয়াপোলিস শহরের রাস্তায় এক কৃষ্ণাঙ্গ নাগরিকের গলায় হাঁটু চেপে রেখেছে এক শ্বেতাঙ্গ অফিসার। সেই মুহূর্তে হতভাগ্য ব্যক্তির এই করুণ আকুতি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে, কাঁপিয়ে দেয় সারা পৃথিবীকে। দম বন্ধ হয়ে মারা যায় সেই কৃষ্ণাঙ্গ ব্যক্তি, জর্জ ফ্লয়েড। কৃষ্ণাঙ্গদের উপর শ্বেতাঙ্গদের এই অত্যাচার পৃথিবীতে চলে আসছে বহুদিন ধরে, যেমন চলেছিল দক্ষিণ আফ্রিকায়। সেই 1893 সালের 7ই জুন এক শীতের রাতে পিটার মার্টিজবার্গ স্টেশনে ভারত সন্তান মহাত্মা গান্ধীকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে প্ল্যাটফর্মে ছুঁড়ে দেওয়া হয়েছিল কালো মানুষ বলে। 1948 সাল থেকে সেখানে চালু আছে সরকারের কুখ্যাত অ্যাপারথাইড পলিসি, বর্ণ বৈষম্য নীতি। এই নীতির নির্ভয় প্রতিবাদের যে করুণ পরিণতি ঘটেছিল সে দেশের অসংখ্য কৃষ্ণাঙ্গ নাগরিকে, তাদেরই একজনের কাব্যগাথা আজকের নাটকে। দক্ষিণ আফ্রিকার এক নির্ভীক কৃষ্ণাঙ্গ কবি মেলেসলা বেঞ্জামিন মৌলাইস, কালো মানুষের কবি। আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে
নতুন সৃষ্টিকে বার করছিলেন বিধ্বস্ত। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহুর প্রাচী দরিদ্রের বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। তারপর তারপর তুমি বাধা পড়লে বনস্পতি নিবিড় পাহাড়। আলো এখানে চুপি চুপি প্রবেশ করে অন্ধকারে অন্তপুরে। সাপদ সংকুল দুর্গম জঙ্গল আর অজানা অসংখ্য রহস্য তোমার রূপকে করে তুলেছিল ভয়ঙ্কর অথচ সুন্দর। হায় ছায়া বৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবির দৃষ্টি। এলো লোহার হাত করিনি, নখ যাদের তীক্ষ্ণ তোমার হেঁকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোক নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্ত অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কবিতা বলা বন্ধ করো। তুমি কি আমার চাকরিটা খাবে নাকি? বন্ধ করো। বেশ আপাতত বন্ধ করা গেল। তোমাদের শ্বেতাঙ্গ প্রভুরা আবার কবি আর কবিতা তুই সহ্য করতে পারে না, তাই না? কিন্তু আমি যে কবিতা ছাড়া কিছুতেই থাকতে পারি। কেন? কবিতা মত না মেয়ে ছেলে, যেটা হলে থাকতে পারো না? বোঝা সরকারের চাকরি করে করে চরিত্রটা ওদের মতো করে ফেলেছ। মেরুদণ্ড হিন্দ্রি বলছো, মেরুদণ্ড লাও। তারপর যখন দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড বানিয়ে দেবে, তখন তুমি আসবে আমার মেরুদণ্ড সোজা করে দিতে। তুমি তুমি কবিতাটা শুনেছ? তা কি করবো বলো? তুমি তার ফিস করে বলেছিলেন, একটু আধটু কানে গেছে। কার কবিতা বলছিলাম জানো তো কবি? ভারতবর্ষের কবি রবীন্দ্রনাথের। কতদিন আগে রবীন্দ্রনাথ লিখেছিলেন আমার আফ্রিকা মাকে নিয়ে তার এই কবিতা। কিন্তু আজও কি নির্মম সত্য, বর্ণে দম্ভে গর্বে অত্যাচারে উদ্ধত তোমাদের শ্বেতাঙ্গ প্রভুদের হাতে আমার দেশমাতা আজ অপমানিতা, লাঞ্ছিতা। মাগো, তোমার এই অপমানে আমার মতো দেশের লক্ষ লক্ষ কালো ছেলে নিদারুণ পথে জ্বলে ওঠে। আর জ্বলতে হবে না, একটু ঠান্ডা হও। তোমার জলাজলি তো শেষ হলো বলতে পারো। একবার যখন মাকে পেয়েছে, বড় রকমের শাস্তি না যে ছাড়বে বলে মনে হয়। মিথ্যে অভিযোগে ওরা আমাকে ধরে এনেছে, কিন্তু লক্ষ লক্ষ সংগ্রামী মানুষকে আটকে রাখার মতো জেলও দেননি। লক্ষ লক্ষ নিরপরাধ তোরাই ধর মাথা মাথা কয়েকজন কালো মানুষদের চাগিয়ে তুলছে, তাদের জিজ্ঞেস করতে। যাক, তোমার সঙ্গে সব কথা বলা ঠিক না। প্রভুরা জানতে পারলে, দেখো কবিতা বলতে যেও না, যেন বিপদ আছে। আমি সেলের বাইরে কান খাড়া করে রইলাম। আফ্রিকা মাগো, তোমাকে আমি ভালোবাসি, ভালোবাসি আমার নিজের মায়ের মতো। ভালোবাসি তোমার অসংখ্য কালো কালো সন্তানকে। ওই কালো মানুষরা আমার ভাই, আমার গায়ে ওদের গায়ে সমস্ত মানুষের মতো একই লাল রক্ত, একই চিন্তা, একই ভাবনা, একই আকাঙ্ক্ষা। আর একটাই সংগ্রাম, আমার আর আমার ভাই। ওদের কথা আমি লিখি, ওদের কথা আমি বলি। জানো মা, আমি একজন কবি। আমার ভাইয়েরা আমার কবিতা আবৃত্তি করে, একে অপরকে চেঁচিয়ে শোনায়। আমার কবিতাও এসব মার পাওয়া মানুষগুলো প্রেরণা পায়, সংগ্রামে উদ্বুদ্ধ হয়।
আমার খুব ভালো লাগে। আমার কবিতা লেখা নিরর্থক হয়নি, মানুষের মুক্তি সংগ্রামের পাত্রীও হয়েছে, সারা বিশ্বের শোষিত অত্যাচারীদের বুকে স্পন্দিত হয়েছে আমার কথা, আমার লেখা। আর এজন্যই ওরা ভয় পেয়েছে। সাম্রাজ্যবাদ পুঁজিবাদের রক্ষক সেখানে বন্যা সরকার আমাকে ভয় পেয়েছে। আমার কণ্ঠকে স্তব্ধ করতে এই জেলখানায় বরাদের ভেতর আমাকে আটকে রেখেছে। আমাকে ওরা ভয় পায়, আমার কবিতাকে ওরা ভয় পায়। তাই অন্যায়ভাবে আমাদের দেশকে পরাধীন রেখে সাদা মানুষের বোঝা সরকার আমাদের শেষ করে দিতে ঝাঁপিয়ে পড়েছে সর্বশক্তি দিয়ে। সর্বশক্তি দিয়ে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে ওই বেজম্মার বাচ্চাটার উপর। শুয়োরের বাচ্চা আমার কবি, কবি হয়েছে বেশ কথা, অনেক ভালো ভালো জিনিস রয়েছে কবিতা লেখার, তা নয় উনি লিখতে বসতেন আমাদের সরকারের বিরুদ্ধে। কি বিক্ষুটে ভর্তি সংগ্রাম, স্বাধীনতা, অধিকার, মুক্তি, এই কাঠকটা বিষয়, এসব বিষয়ের মতন বিরাট বিরাট জিনিস নিয়ে কবিতা লেখা যায় যায়। আর সেটাই করেছে ওই হতচ্ছাড়া বেজম্মার বাচ্চা। আর আফ্রিকার ধারার পালের মধ্যে লিখিগুলো যেন সাহারায় জল পেয়েছে এক কাছে। বেঞ্জামিনের কবিতাগুলো ওরা আকণ্ঠ কিনে রাইট। আমি এই কলোনির তালাশ চালিয়ে দেখেছি এমন একটা ডার্টি ব্ল্যাক নিগার নেই যে কিনা বেঞ্জামিনের কবিতা জানে। এই কবিতাগুলো পেলে নোংরা হিত জানানোর মতো মানুষগুলো এমন উজ্জ্বল হয়ে ওঠে। ও জানি ওরা স্বাধীনতা পেলে দিচ্ছি তোমাকে প্রধানমন্ত্রী করে উজ্জ্বল হয়ে পায় কবিতা। তোমাকে নির্দেশ দিচ্ছি ওই লোকটা সমস্ত কবিতা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। প্রেসিডেন্ট বোঝার আদেশ। আর একটাও লেখা যেন ওই কালো মানুষদের হাতে না পৌঁছবে। আমি অলরেডি তাই করেছি স্যার। বেঞ্জামিনের সমস্ত কবিতার বই বাজেয়াপ্ত করেছি, নজর রেখেছি যাতে আর একটা কবিতাও যেন প্রকাশ না পায়। তা সত্ত্বেও কি করে কবিতা দক্ষিণ আফ্রিকার মাঝে মাঝে স্কুলিং এর মতো ছড়িয়ে যায়? নিশ্চয়ই কোনো গুপ্ত পথে ওই লেখাগুলো ছড়িয়ে পড়ে ওই কালো মানুষগুলোর হাতে। খুঁজে বার করো, খুঁজে বার করো সেই গুপ্ত পথ। ওকে রুখতে না পারলে আমরা বিপদে। শুয়োর বাচ্চা কবিটাকে অ্যারেস্ট করা হয়েছে। স্যার, বেঞ্জামিন আর মা দুজনকে জেলে পুরে আলাদা সেলে আটকে রেখেছি স্যার। ওইটা এইবার কবির বাচ্চাটা টের পাবে স্বাধীনতা স্বাধীনতা বলে লোক ঠাপানোর প্রতিফলটা কিরকম। ওয়েল, কি চার্জ দিচ্ছে ওরা গেছে? সেটাই ভাবছি স্যার। লোক ঠাপানো, বিক্ষোভকারী। How idiot you are! ওসব ছোটখাটো কোনো চার্জ না, প্ল্যান করে সাজিয়ে একটা ভালো রকমের চার্জ করতে হবে যাতে আর বেরোতে না। তাহলে কি স্যার? Yes! Now we have realized. শোনো, কদিন আগে শহরে একজন পুলিশ মারা গেছে। স্কাইলারের বেঞ্জামিনের পুলিশরা মারা গেছে জড়িয়ে। তারপর বিচার তো আমাদের হাতে। কিন্তু স্যার, ডোন্ট ইন্টারাপ্ট স্যার। আমার সরকার চাই বেঞ্জামিনের কর্তব্য যে কোনো ছলে ওকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়াতেই হবে। আর একটাও লেখা যেন ওই কালো মানুষদের হাতে না পৌঁছয়। এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। ওকে স্যার, তাই হবে। ওয়েট আ মিনিট সার্জেন্ট। স্যার, একবার আমি ওকে দেখতে চাই। ওকে, বেঞ্জামিন মোলায়
তা কোথা থেকে এত শক্তি পায়? আই উইল সি, আই হ্যাভ টু সি। নিয়ে এসো। ওকে স্যার। দুনিয়ার সভ্যতম শ্রেষ্ঠতম জাতি, আমরা শাসন করব, শোষণ করব, কেননা আমরা সারা। ওই কালো নিগ্রহগুলোকে কুকুরের মতো, কৃতদাসের মতো পুষে রাখবো শিকল, চাবুক আর বেয়নেটের ডগায়। কেননা আমরা সেটা আমরাই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। আমরা কাজ করব, অথচ খেতে পাবো না। কেননা আমরা কালো। আমরা সমস্ত সম্পদ তৈরি করব, অথচ তার এক কোণা ভোগ করতে পারবো না। কেননা আমরা কালো। মানুষ হয়েও আমরা মানুষের স্বীকৃতি পাবো না, কেননা আমাদের গায়ের রং কালো। অথচ আমরা এই কালো মানুষরাই আফ্রিকা মায়ের নিজের সন্তান। তবু এই বিদেশি সাদা দল আমাদের দেহের চাবুক আর বেয়নেটের আঘাতে ক্ষত বিক্ষত করে দিচ্ছে বারবার। কেন? 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 এই দেশ, এই দেশের হাওয়া, দিনের আলোর মমতা আমাদের জন্য নয়। একসাথে ঘরের চার দেওয়ালের শাসন আমাদের জীবনগুলো ধরে রাখবে। এই দেশ, এই দেশের মাটি, দিনের আলোর মমতা আমাদের জন্য নয়। গন্ডিকাটে জমা অন্ধকারগুলো একদিন আমাদের বুকের রক্তে মুছে ফেলতেই হবে। এই দেশ, পাহাড়, অরণ্য, নদ, নদী আমাদের জন্য নয়। এ দেশ আমাদের। এ দেশের আকাশ, বাতাস, পাহাড়, অরণ্য, নদ, নদী এসব আমাদের। বিদেশি শ্বেতাঙ্গ সরকার আমাদের মাকে বন্দি করে রেখেছে ওদের হাতে। আমাদের মা প্রতিদিন অপমানিত হয়, লাঞ্ছিত হয়। তাই তো আমি শপথ নিয়েছিলাম, এক হাতে রাইফেল আর অন্য হাতে কলম তুলে নিয়ে আমার মায়ের আর ভাইদের অপমানের শোধ তুলব। যে শিকল দিয়ে শ্বেতাঙ্গ দস্যুরা আমার মাকে আস্তে পিছতে বেঁধে বুলেট এবং চাবুকে রক্তাক্ত করে তুলছে প্রতিদিন, সেই বর্বরদের হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেব মহাসাগরের জলে। নায়করা জলোচ্ছ্বাসের মতো প্রচন্ড বিক্ষোভ গর্জনে ভরিয়ে তুলব এদেশের মাঠ, পাথার, জীবন। আমি কবি, আমি সৈনিক, আর মৃত্যু আমার সংগ্রাম। So, you are Mola. Benjamin Mola. You bastard! তুমি নিশ্চিত তুমি নিজেই সেটা নাও? জানোয়ার! You bloody black dog! সমস্ত পৃথিবী তোমাদের এক ঘরে করে রেখেছে। রাষ্ট্রসংঘে তোমরা ঢুকতে পারো না। সমস্ত দেশের খেলোয়াড় শিল্পীরা তোমাদের ঘৃণা করে দেশে আসে না, তবু তোমাদের লজ্জা করে না। That's none of your business. আমাদের অর্থ আছে, ক্ষমতা আছে, রাইফেলে বুলেট আছে। That's all. Sergeant, স্যার, what the charge against him? এই কালো কুত্তাটা against a charge কি আছে? ওয়েল স্যার, মার্ডার। Murder. Hey, you mean murder? ইয়েস স্যার, একজন কর্তব্যরত পুলিশ কর্মীকে হত্যা করেছে এই বেঞ্জামিন। Oh, how nice.
হ্যাঁ? কবিরাজটা শুধু কবিতাই লেখে না, মারার গায়ে দেখছি। হ্যাঁ? আমি হত্যা করেছি একজন পুলিশকে। ওই এক! সম্পূর্ণ মিথ্যে। কারখানায় আমার শ্রমিক ভাইকে আমি কবিতা শুনেছিলাম। ঠিক সেই সময় পুলিশ আমাকে জোর করে ধরে এনেছে। আমার মাকে পর্যন্ত জেলে ধরে এনেছে। But still you are a killer. Is it not? স্যার, এ মিথ্যে অভিযোগ, জঘন্য ষড়যন্ত্র। হ্যাঁ, সত্যি যদি বোধনা সরকারের একজনকে সরাতে পারতাম খুশি হতাম, কিন্তু একটা চক্রান্ত, ভয়ঙ্কর চক্রান্ত। Don't get excited, my boy. তুমি সত্যি বলছো না আমরা বলছি, সেটা আদালতে ঠিক করে দেবে। আদালত, বিচার, কোথা সরকারের পাঁচ একটা মাংস লোভী কুকুর তোমরা করবে বিচার, তোমরা বসাবে আদালত। You bloody swine! জেলের মধ্যে পাশবিক অত্যাচারে তোমরা অজস্র কালো মানুষকে পঙ্গু করেছো। আমি জানি, আমিও তোমাদের শিকার হবো। শুধুমাত্র গত 5 বছরে তোমরা 500 জনকে খুন করেছো অন্যায় ভাবে। আমি জানি, আমি হব 501। কিন্তু কিন্তু পারবে আমার কবিতাকে ফাঁসি দিতে? আমার কবিতা ছড়িয়ে আছে আকাশে বাতাসে, হাজার হাজার শ্রমিক কৃষকের প্রাণে, লক্ষ লক্ষ কালো মানুষের কণ্ঠে। আকাশে বাতাসে, আকাশ লক্ষ লক্ষ কালো মানুষের কণ্ঠে। তোমাদের কবিতা লেখা হাত আমি মুচিড়ে একটা একটা করে বলুন ধরা আঙুলগুলো আমি ছিঁড়ে উপরে নেবো। Speak out! কি করে তোমার লেখা পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকার সর্বত্র? কি করে পৌঁছে যায় সারা পৃথিবীতে? সমস্ত রাস্তা আমরা বন্ধ করে রেখেছি। Speak out! Speak out! Speak you out! বলছি কাল বৈশাখী ঝড়ে যেমন করে শুকনো পাতা উড়ে যায় দূর দূরান্তে, জামানলের নেলিহান শিখা যেমন করে পুড়তে পুড়তে জ্বলতে জ্বলতে ছড়িয়ে পড়ে অরণ্যের প্রতি প্রান্তে, রাত্রির ঘোর অন্ধকারে বিদ্যুতের ঝলকানি যেমন করে আকাশ চিরে ছুটে যায়, বেঞ্জামিনের কবিতা তেমনি প্রচন্ড, তেমনি জ্বলন্ত, তেমনি দুর্নিবার। তোমাদের সাধ্য নেই একে আটকানো। আফ্রিকার আফ্রিকার কালো মানুষেরা যাচ্ছে ইতিহাসের সমস্ত অত্যাচারী শাসকদের মতো তোমাদেরও শেষ ঠিকানা হবে ওই নোংরা আস্তাকুড়ে। জাগো আফ্রিকা জাগো, গতি শিখে আফ্রিকা জাগো, আফ্রিকা জাগো, জাগো আফ্রিকা জাগো, জাগো আফ্রিকা এই চরম নৃশংসতা, সীমাহীন বর্বরতা, নির্লজ্জ অমানুষতা, নিষ্ঠুরতা, অধমিক হিংসতা, এই চরমতম জুলুম আমাদের উপর চলে আসছে 200 বছর ধরে। লোভে লালসা উন্মত্ত বিদেশি ঠেকান করা বিষাক্ত দল লোকে পুরে পুরে খাচ্ছে আফ্রিকা পায়ের দেহ। প্রকৃতি তার ঐশ্বর্য উজাড় করে দিয়েছে দক্ষিণ আফ্রিকার ভান্ডারে। সোনা, হিরে, প্ল্যাটিনাম, ইউরেনিয়ামের মতো দামি দামি খনিজ সম্পদে পূর্ণ আমাদের দেশ। প্রাকৃতিক ঐশ্বর্য অনেক, আর সেই জন্যই এই সমস্ত সম্পদ লুকিয়ে নিতে দলে দলে এলো সাম্রাজ্যবাদ পুঁজিবাদী দস্যুর দল।
এলো বিদেশি শ্বেতাঙ্গ লুঠেরা আমাদের দেশটাকে তছনছ করলো, যুদ্ধ বদল রক্ত ঝরালো। আর বুয়ার জাতির সঙ্গে বন্দি করে আমাদের এই দেশটাকে মেনে নিল ওই সাদা মানুষেরা। ভণ্ড বিদ্বেষী মনোভাব যার রক্তে রক্তে সেই শুরু আফ্রিকার কালো মানুষদের প্রতি শ্বেতাঙ্গদের নৃশংস অত্যাচার। নিজের এলাকাবাসী মনোভাবকে চরিতার্থ করতে অরণ্যের সিংহের চেয়েও হিংস্র, হাইনার চেয়েও বিভৎস, আর বিষাক্ত সাপের চেয়েও খল হয়ে উঠেছে তারা। কি আশ্চর্য আইন দেশে! শুধুমাত্র গায়ের রং কালো বলে আমরা মানুষ হয়েও মানুষের মতো বাঁচতে পারি না। বর্ণবিদ্বেষী প্রথা সরকার চালু রেখেছে বিভক্ত পাস আইন। এই আইনের জন্য আমরা কালো মানুষেরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি না। যেতে গেলে সরকারের থেকে পাস দিতে হবে, আর ওই পাস দিতে ভুলে গেলে ওরা আমাদের উপর নৃশংস অত্যাচার করে, গুলি চালিয়ে বুক ছাত্রা করে দেয়। নোংরা ঝিঞ্জি বস্তিতে থাকতে হয় আমাদের, সন্ধ্যের পরে বাইরে বেরোতে পারি না। কি অসহ্য জীবন আমাদের। বউ ছেলে মেয়ের সঙ্গে দেখা করতে পারি না। আমরা থাকি বস্তিতে, বউ ছেলে মেয়ে থাকে কাটাতারের ক্যাম্পে। সে ক্যাম্পের সঙ্গে হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পের কোনো তফাৎ নেই। অনুমতি নিয়ে মাত্র 72 ঘন্টা আমরা পরিবারের সঙ্গে দেখা করতে পারি। কোন সভ্য দেশের মানুষ কখনো চিন্তা করতে পারে ট্রেনে বাসে কালো মানুষেরা বসার জায়গা পায় যে হাসপাতালের সাথে চিকিৎসা হয় সেখানে কালোরা ঢুকতে পারে না। যে দোকান থেকে সাদা মানুষেরা জিনিস কিনে কালো মানুষের সাথে কিনতে পারবে না। শ্বেতাঙ্গনের সবাই শিক্ষার আলো পেলেও কৃষ্ণাঙ্গনের কোনো কিশোর যুবক শিক্ষার জগতে ঢুকতে পারবে না। প্রতিটি শ্বেতাঙ্গ শিশুর জন্য সরকার $700 শিক্ষা খাতে খরচ করে, আর একজন কৃষ্ণাঙ্গ শিশুর শিক্ষার জন্য খরচ করা হয় মাত্র $50। শ্বেতাঙ্গদের স্কুলে মাইনে দিতে হয় না, কিন্তু কৃষ্ণাঙ্গদের দিতে হয় কড়াই গন্ডা। কি লজ্জাহীন! কি বলবো, কি কুৎসিত সাম্রাজ্যবাদী শোষণের চেহারা। অথচ আমরাও কিন্তু ওদেরই মতো দেখতে, অথচ আমাদের গায়ে ওদেরই মতো লাল রক্ত। অথচ আমাদেরও দুটো হাত, পা, চোখ আর মুখ সবই ওদের মতো। তবু ওরা পৃথিবীর জনগণকে অগ্রাহ্য করে দম্ভ, অহংকার আর অরণ্যের আইন নিয়ে বছরের পর বছর দক্ষিণ আফ্রিকার কালো মানুষের উপর পাশবিক অত্যাচার চালিয়ে যাচ্ছে। প্রতিবাদ আর প্রতিরোধের সমস্ত রাস্তা পেরিয়ে আমরা সশস্ত্র সংগ্রামে নেমেছি। সর্বস্তরের স্বতঃস্ফূর্ত কোন বিদ্রোহকে সংগঠিত বিপ্লবী সংগ্রামে পরিণত করতে হবে। এক বিরাট সংগ্রামী ঐক্য সারা দক্ষিণ আফ্রিকায় গড়ে উঠেছে। আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আফ্রিকার কমিউনিস্ট পার্টি, ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি, আরো অনেক গণতান্ত্রিক সংগঠন। পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদের চিরকালের হাতিয়ার ধর্ম চালু করে ওরা মানুষকে আন্দোলন বিমুখ করতে চেয়েছিল। সেই ধর্মযাজকরা আজ সংগ্রামের সাথী হয়েছে। আমরা আমাদের দাবিতে অটল থাকব। জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে জনগণের পার্লামেন্ট করতে হবে। 1955 সালে কেপ টাউনের মহাসম্মেলনের স্বাধীনতার দলিলে যা উল্লেখ করা হয়েছে সেই অধিকার অর্জন করার সংগ্রামে আমাদের অমৃত্যুকাল প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। গণতান্ত্রিক স্বাধীন আফ্রিকার জাতি, বর্ণ, নারী, পুরুষ এসবের কোনো ভেদ হবে না। বর্ণবিদ্বেষী মনোভাব, জাতি বিশেষের প্রতি ঘৃণা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। দেশের সমস্ত সম্পদ দেশের কাছে ফিরিয়ে দিতে হবে। মাটির নিচের সমস্ত মূল্যবান সম্পদ জাতীয়করণ করতে হবে। আফ্রিকা জাগো, আফ্রিকা জাগো। আফ্রিকার কালো মানুষেরা জেগে ওঠো। লুসি টেরি, নেলসন ম্যান্ডেলা, স্টিভ বিকো, বেঞ্জামিন মোলাই এরা জানিয়ে দিয়েছে অন্ধকারের কাল শেষ হয়েছে, ভোরের আলো ফুটেছে। কালো মানুষেরা চেয়ে দেখো, দুঃস্বপ্নের রাত্রি ফুরিয়ে গিয়ে এক রাত ঝলমলে আলো নিয়ে সকাল হয়েছে। দুঃস্বপ্নের রাত্রি ফুরিয়ে গিয়ে এক রাত ঝলমলে আলো নিয়ে সকাল হয়েছে। যে দেখো আমাদের মুখের দিকে জল জল করছে
নতুন শপথ। যে দেখো, পুরনো আফ্রিকার বুকের উপর ভেঙে পড়েছে এক নতুন সকাল। এতদিনে ফিরে পাবে সর্বহারা মিত্র তার হাজার বছরের হারানো দেশ, হারানো জমি, হারানো নদী। তার বিকীর্ণ নির্মল অগ্নিকণায় শুকিয়ে যাবে তোমার চোখের জল, শুকিয়ে যাবে তোমার মুখের উপর ছড়ানো থুতু। শেকল ছেড়ে বন্ধু, শেকল। এখনই প্রহরী আমাকে কবিতা বলতে নিষেধ করবে, কিন্তু আমি কি করে চুপ করে থাকি? দক্ষিণ আফ্রিকার লক্ষ লক্ষ কালো মানুষ আজও শ্বেতাঙ্গ সরকারের কাছ থেকে মানুষের মতো ব্যবহার পায়নি। মানবিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কোনো অধিকারই পায়নি। অপমান, অত্যাচারের বৈষম্যের শিকার হয়ে নিজের দেশেই কৃতদাসের মতো বাস করছে। আর যারা প্রতিবাদ করছে তাদের উপর চলছে গুলি, মরছে চাবুক। ভয়ঙ্কর শেষ সন্ত্রাসের ফলে অজস্র ভালো মানুষ নিহত হয়েছে, চিরদিন নিষ্ঠুর অত্যাচারে পঙ্গু হয়েছে। শুধুমাত্র গত 5 বছরে ওরা 500 জনকে ফাঁসি দিয়েছে। শেকল ছিল বন্ধু, শেকল ছিল। ফাঁসির দড়ি ঝুলুক মাথায়, ততক্ষণ এসো পায়ে বাঁধা শেকলটা ছিঁড়ে ফেলে। আবার তুমি কবিতা বলা শুরু করেছো? আচ্ছা, হতচ্ছাড়া ছেলে তো তুমি, পড়তে চাও? আমার কাছে অর্ডার আছে, কবিতা বললে তোমার উপর গুলি চালাতে। আমি জানি প্রভু, তোমরা জেলের মধ্যে গুলি করে মেরেছ সংগ্রামী কবি টিপো, খুন করেছ কালো মায়ের চালন ছেলে নেলসন। আমেরিকা, ব্রিটেন, কানাডার মদতে তোমাদের সরকার শেষ সন্ত্রাস তৈরি দিয়েছে সমস্ত দেশে। শোনো প্রহরী, সন্ত্রাসের রং যদি সাদা হয়, ধিক্কারের রং কালো হবে। মানুষের চামড়ার চেয়েও কালো। সেই কালো কলমে ভরে নিয়ে আমরা উঠে যাব। ওদের লেখার কিছু নেই, কারণ এত কাণ্ডের পরেও আজ পর্যন্ত লেখার মতো এক ফোঁটাও সাদা কালি ওরা আবিষ্কার করতে পারেনি। ওমান বন্দুক নয়, সামান্য কবিতাকে তোমরা কত ভয় করো। না করে উপায় আছে? প্রভুরা বলে বোমা বন্দুকের চেয়েও নাকি তোমার কবিতাগুলো বিপজ্জনক। একটা গুলি একজনকে, তোমার ওই একটা কবিতা হাজারটা মরে থাকা মানুষকে জাগিয়ে তোলে। সেজন্যই তোমার প্রভুরা আমাকে মিথ্যে অভিযোগে জেলে বন্দি করে রেখেছে। ওরা আমার লেখা বন্ধ করে দিতে চায়। ওরা জানি না একজন প্রকৃত কবি কখনোই মরে না, কখনোই মানুষ মরতে দেয়। একজন প্রকৃত কবি মানুষকে জাগিয়ে রাখে। কবি ঘুমিয়ে পড়লেও কবিতা ঠিক জেগে থাকে, মানুষ ঠিকই জেগে থাকে। দেখেছ, আবার আরম্ভ করবে। মরবে, তুমি মরবে, আমার গুলিতেই তোমার মৃত্যু আছে। আচ্ছা, তুমি এরকম ঘটমট কবিতা লেখো কেন বলো তো? সন্ত্রাস, রাইফেল, বিপ্লব, রক্ত, বাপরে, শুনলে কেমন গা ছমছম করে ওঠে। তাহলে কিরকম কবিতা লিখবো? যেমন ধরো, তুচ্ছাই, আমি কেউ কোনো কবিতা লিখেছি না। আচ্ছা ধরো, তুমি প্রেম প্রেম, জোৎস্না জোৎস্না এসব নিয়ে কবিতা লিখতে পারো না? কবিতার জীবন কেমন আমি জানি না, জীবনের কবিতা লিখি কিছু কিছু। জোৎস্নায় ভিজে যাওয়া গমের খেয়ে, আফ্রিকার আদি মরণ্য আর কিলিমাঞ্জারোর স্বপ্নময় চূড়ো দেখেছি অনেকবার। কিন্তু ক্ষমা করো, কবিতা লিখতে গিয়ে এই চোখের সামনে ভেসে ওঠে কালো মানুষদের ক্ষুধার্ত মিছিল কিংবা কালো মানুষদের নোংরা বস্তি। রঙিন পোশাক আর ততোধিক রঙিন স্বপ্ন চোখে নিয়ে উচ্ছল প্রেমিক প্রেমিকাকে নেমে যেতে দেখেছি যৌবনবতী জলপ্রপাতের নিচে।
কিন্তু ক্ষমা। কবিতা লিখতে গিয়েই মনে পড়ে যায় অনেক বসন্তের ব্যর্থতা বুকে জমিয়ে কনসেন্ট্রেশন ক্যাম্পে পড়ে থাকা নিগ্র মেয়েদের কথা। জীবনের কাব্যহীন প্রহরগুলো যারা কাটিয়ে দেয় চাবুক আর কাঁটাতারের বেড়াকে সঙ্গী করে। সুমধুর কাব্যের ছন্দে ছন্দে ফুল পাখি লতা পাতার সুরের মূর্ছনা তুলতে পারি, কিন্তু ক্ষমা করুন। এমন কবিতা লিখতে গিয়ে আমার হৃৎপিণ্ড ছিঁড়ে যদি দু এক ফোঁটা রক্ত ছড়িয়ে পড়ে, দোহাই তোমার সেই বিন্দুগুলো মুছে দিও না। যা উত্তরটাও দেখছি একটা কবিতা হয়ে গেল। আচ্ছা, তোমার পেটে এত কবিতা জমা থাকে কি করে বলো তো? আমার পাকস্থলীটাও বেশ বড়, কিন্তু তাতে রাশি রাশি খাবার আর বিয়ার ছাড়া কিছু থাকতেই যায়। যাকে চলে যাবে, বগুড়া যদি দেখতে পায় যে তুমি কবিতা বলছো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তা শুনছি, দুটোকেই গুলি করে মার। দেখো, আর কবিতা বলো না জানি। আসলে তোমার কবিতাগুলো অত্যন্ত সুন্দর আর বিপজ্জনক। শুনলে ভেতর থেকে আমার অন্যরকম হয়ে যেতে চায়। তুমি আমার কবিতা পড়েছো? পড়েছি, কিন্তু কবিতাগুলো আমি সহ্য করতে পারি না। আমার মাথার মধ্যে কেমন আগুন জ্বলে যায়, মন কেমন গোলমাল হয়ে যায়। করতে করতে মনে হয় বুকের মধ্যে একটা ভীষণ আগ্নেয়গিরি ফেটে পড়ছে, একটা উদ্দাম ঘূর্ণি সমুদ্র তোলপাড় করছে। হালাহালি বিশাল দপ্তবুকে যেন মালি ঝড় উঠেছে। আমি সহ্য করতে পারি না। কি মনে হয়? আর কি মনে হয়? মনে হয় সমস্ত বাধা, সমস্ত সেখান ছিঁড়ে ফেলে ছুটে যায় ওই মানুষের মিছিলে। যত অন্যায়, যত অত্যাচার, যত চাবুক চালানো, সবকিছুর বিরুদ্ধে রুখে দাঁড়া। সাবধান জন্মেন, কবিতাই তোমার বিপদ থেকে আনবে, আর এর জন্য ওরা তোমাকে হত্যা করবে। Don't be sad. Please, please হত্যা করো, গুম খুন করো, ঘর বাড়ি পুড়িয়ে পুড়িয়ে শেষ করে দাও। ওই নিগ্রোর বাচ্চাদের বড্ড তেজ হয়েছে। যুগ যুগ ধরে ওদের মাথাটা মাটির সাথে মিশিয়ে রেখেছে। উঠে দাঁড়াবার আগে কোমর ভেঙে হাঁটু দুমড়ে পঙ্গু করে দিয়েছে। তবু এদের লড়াই আন্দোলনের সঙ্গে আমাদের পুলিশ, মিলিটারি, সন্ত্রাস বাহিনী করছে না। বোতল বোতল বিয়ার খাওয়া আর নিগ্রো মেয়েদের ধর্ষণ করা ছাড়া একটা কাজও ভালো করে করতে পারে না। সার্জেন্ট, সর্বত্র অর্ডার পাঠান। যে কটি হোক ওই অসভ্য কালো বর্বর জীবগুলোর সংগ্রাম শেষ করে দিতেই হবে। সমস্ত জায়গায় অর্ডার অলরেডি চলে গেছে। প্রেসিডেন্ট পিটার উইলিয়াম বোথার নির্দেশে 36টা ডিস্ট্রিক্টে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিগ্রোদের সমস্ত রকমের মিছিল, মিটিং, সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। হয় না সার্জেন্ট, চারিদিকে কড়া নজর রাখো। একটা নিগ্রো যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। আমাদের শাসন, আমাদের আধিপত্য, আমাদের এই দেখ ব্যাস্টার্ড নিগ্রো কবির কেসটা কত দূরে গেল? ইঞ্জিনিয়ারিং কেসটা এগোচ্ছে স্যার, কিছুদিনের মধ্যে বিচার। ও হ্যাঁ, বিচার 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 আমার কিছু। পুলিশ হত্যার জন্য অ্যারেস্ট করা হয়েছে, এবার ফাঁসিতে ঝুলিয়ে দাও। এর সুযোগ আর পাবে না। কিন্তু স্যার, বেঞ্জামিনের অ্যারেস্ট করার ব্যাপারটা যে সাজানো,
সেটা সবাই ধরে ফেলেছে স্যার। এই লোককে ধোকা দেওয়ার জন্য একটা সাজানো বিচারের ব্যবস্থা করা হয়েছে। গুড, ভেরি গুড। তা বিচার করছে কে? যারা আমাদেরই লোক স্যার, ফান্ডি, ফান্ডি। আমাদের পোষা সেই লোকটা। তোমার মাথাটা মাঝে মাঝে বেশ পরিষ্কার খেলে দেখছি। আবার দেখতে অর্ডার পাঠাও, ফাঁসি ছাড়া অন্য কোনো শাস্তি যেন না দেওয়া হয়। কিন্তু স্যার একটা খুব মুশকিল হয়েছে। কি? বেঞ্জামিনের ব্যাপারটা সারা পৃথিবীর লোক জেনে ফেলেছে। সমস্ত বিশ্ববাসী ওর মুক্তির জন্য দেশে এসে আন্দোলন শুরু করেছে। এরকম অবস্থায় ফাঁসি দেওয়া আই নো সার্জেন্ট, আমি তো ভালো করে জানি। এমনকি আমাদের বন্ধু দেশগুলো আমার সরকারের উপর চাপ সৃষ্টি করছে যাতে ওকে মৃত্যুদণ্ড না দেওয়া হয়, আর সেই জন্যই লোকটা ফাঁসি হওয়া দরকার। যদি স্যার যাবজ্জীবন কারাদণ্ড, ইম্পসিবল, ইম্পসিবল। বেঞ্জামিনকে মরতে হবে। ওকে ফাঁসি না দেওয়ার অর্থ আরো কবিতার জন্ম দেওয়ার সুযোগ করে দেওয়া। সার্জেন্ট, কান্ট ইউ ইমাজিন? আরো কবিতা মানে আরো চেতনা, আরো ভালো মানুষের জেগে ওঠা, আরো মুক্তি সংগ্রামী। আমরা তা হতে দিতে পারি না। ওদের কাছে একবার মাথা নোয়ালে আমাদের পায়ের তলার মাটি চলে যাবে, বিপ্লব শুরু হয়ে যাবে। আমরা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না, আমরা শেষ হয়ে যাবো সার্জেন্ট। আমাদের অস্তিত্ব মুছে যাবে। আপনি ঠিক বলেছেন অফিসার। ভালোরা একবার জিতলে আরো জেতার জন্য মরিয়া হয়ে উঠবে। ইয়েস, তুমি ভাবতে পারো সার্জেন্ট, ওই 30 বছরের বাচ্চা কবিতা সত্যি সমস্ত নিগ্রোর কবিতা পড়ছে, বলছে, শোনাচ্ছে, আর অপরন্ত শক্তিতে শক্তিশালী হয়ে উঠছে। এমনকি ওদের নেতা ম্যান্ডেলা, যাকে আমরা যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে নির্জন সেলে আটকে রেখেছি, সে পর্যন্ত কোনো এক অসম্ভব উপায়ে ওর কবিতাগুলো পেয়ে যাচ্ছে। এই কবিতাগুলো তুমি পড়েছো সার্জেন্ট? কি ভয়ানক ওই লেখাগুলো। সো বেঞ্জামিন মাস্ট ডাই। বেঞ্জামিনকে মরতে হবে। ওকে স্যার। ফান্ডে। রাইট, ফান্ডি। হ্যাঁ, ফান্ডে। শ্বেতাঙ্গ সরকারের 5,000 দালালটা বেঞ্জামিনের মৃত্যুদণ্ড দিয়েছে। কি ভেবেছে ওরা? মিথ্যে অভিযোগে অন্যায়ভাবে ওরা আমাদের প্রিয় কবিকে হত্যা করবে? সমস্ত দেশ প্রতিবাদ জানাচ্ছে, সারা বিশ্ববাসী ধিক্কার দিচ্ছে দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষী শ্বেতাঙ্গ সরকারের এই ঘৃণ্য সিদ্ধান্তের বিরুদ্ধে। তবু ওরা আমাদের কবিকে মেরে ফেলবে। আমরা বলবো না, আমরা সহ্য করব না। আমরা গর্জে উঠবো। 18ই অক্টোবর আমরা ক্রোধের দিন পালন করব। আজ আমরা আর অসহায় নই। সারা পৃথিবীর গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষেরা আমাদের পাশে আছে। এমনকি অত্যাচারী প্রথা সরকারের মদতকারী যে আমেরিকা, ইংল্যান্ড, তাদের সাধারণ মানুষ আমাদের পক্ষে কথা বলছে। তবু ওরা কালো মানুষের প্রিয় কবি বেঞ্জামিনকে ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে। শোনো শ্বেতাঙ্গ সরকার, কবিকে মারা যায়, কবিতাকে মারা যায় না। একটা বেঞ্জামিনের মৃত্যু 100 বেঞ্জামিনের জন্ম দেবে। বেঞ্জামিনের এক ফোঁটা রক্ত হাজার কবিতার সূর্যমুখী ফুল ফুটিয়ে তুলবে। ওরা ভয় পেয়েছে। ওদের রাতের ঘুম নষ্ট হয়ে গেছে। সাম্রাজ্য হারানোর নিদারুণ শোকে ওরা উন্মাদ হয়ে গেছে। আজ আমরা অসহায় নই। হে আফ্রিকার কালো মানুষেরা, শত শত বছরের অভিশাপ কাটিয়ে তোমরা উঠে দাঁড়াও। ওরা আমাদের প্রিয় কবিকে গলা টিপে মরছে। তোমাদের ক্রোধ সূর্যের মতো জ্বলে উঠুক, বন্যার মতো ধেয়ে আসুক, উল্কার মতো প্রচন্ড আঘাত করুক ওই শ্বেতাঙ্গ অত্যাচারীকে। সারা পৃথিবীর মানুষ, তোমরা সমস্ত চেতনা দিয়ে বন্ধ করতে চেয়েছিলে এই হত্যা, কিন্তু সাম্রাজ্যবাদ পুঁজিবাদের দালালরা তোমাদের সাবধান বাণী শুনল না। হিংস্র উন্মত্ততা ওদের বধির করে রেখেছে। হে আফ্রিকার কালো মানুষেরা, শত শত বছরের অভিশাপ কাটিয়ে তোমরা উঠে দাঁড়াও। ওরা আমাদের প্রিয় কবিকে গলা টিপে মারছে। তোমাদের ক্রোধ সূর্যের মতো জ্বলে উঠুক, বন্যার মতো ধেয়ে আসুক, উল্কার মতো প্রচন্ড আঘাত করুক ওই শ্বেতাঙ্গ অত্যাচারীদের। প্রিয় কবি, তোমাকে দেখবো বলে বারবার হাজার হাজার জনতার সঙ্গে জেলের গড়াতে মাথা ঢুকেছি, কিন্তু ওরা তোমাকে দেখতে যায়নি। লাঠি চালিয়েছে, গুলি চালিয়েছে আমাদের ওপর। অতি শীঘ্র আফ্রিকা
আফ্রিকা জিন্দাবাদ, নেলসন ম্যান্ডেলা জিন্দাবাদ, অলিভার তাম্বো জিন্দাবাদ, বেঞ্জামিন মোলাই জিন্দাবাদ। জেলখানার উঁচু পাঁচিল ডিঙিয়ে এই ডাক তোমার কাছে পৌঁছচ্ছে কিনা জানি না, কান পেতে রেখো কবি। এবার লক্ষ জনতার মেঘের গর্জনে শুনতে পাবে বেঞ্জামিন মোলাই জিন্দাবাদ, লং লিভ বেঞ্জামিন মোলাই। কালো মানুষের সংগ্রাম দীর্ঘজীবী হোক। বেঞ্জামিন মোলাই, একটা দুঃসংবাদ আছে। বিচার তোমার মৃত্যুদণ্ড হয়েছে। আমি জানতাম আমাকে ওরা মেরে ফেলবে, কারণ আমাকে বাঁচিয়ে রাখলে ওদের মধ্যে তোমার ভয় করছে না বেঞ্জামিন? আমাকে তোমরা এখন চিনতে পারো। আমার বয়স মাত্র 30। আমি জানি আমার ফাঁসিতে আমার সংসার পরিবার চূর্ণ হয়ে যাবে, তবু আমি ভীত নই। কান পেতে শোনো প্রহরী, জেলখানার পাঁচিলের ওপর থেকে তুমি জনতার চিৎকার শুনতে পাচ্ছ? ওরাই আমাকে ভয়হীন করে রেখেছে। ল্যাংস্টন হিউজ, জো হিগ, পল রবসন, পাবলো নেরুদা আমাকে নির্ভয় করেছে। আমি ভয় পাই না, আমরা ভয় পাই না। স্বাধীনতার জন্য, আমার কালো ভাইদের বাঁচার জন্য আমার প্রতিটা প্রত্যঙ্গ টুকরো টুকরো করে ছিঁড়ে উপহার দিতে পারি তুমি আর সভ্যতম জাত ওই সাদা সভ্য। সামনে দাঁড়িয়েও তুমি কবিতা বলতে পারো? পারি প্রহরী, পারি। কবিতা আমার রক্তে, আমার বাজনা, মস্তিষ্কে স্নায়ুতে চিন্তা, আমার অস্তিত্বের প্রতিটি গ্রন্থিতে তন্ত্রীতে কবিতার কালো অক্ষরগুলো ছড়িয়ে আছে। আফ্রিকার গহন বনের মাঝখান দিয়ে আমার কবিতারা হেঁটে যায়। মাটির বুকে কান পেতে আমার কবিতা শোষিত মানুষের গান শুনে। জলপ্রপাতের ভীষণ কল্লোলে আমার কবিতা অবহেলিত মানুষের গর্জন শুনে। আশ্চর্য প্রহরী, আর তো তোমার ভয় নেই আমাকে আগলে রাখার? এই অন্ধকূপে আর বারবার তোমাকে ছুটে আসতে হবে না কবিতা বন্ধ করো, কবিতা বন্ধ করো বলে। তাই আজ এই সূর্য ওঠা অনাবিল ভোরে আমার একটা কবিতা শুনবে, আমার শেষ কবিতা। ভয় কি মরণ? মৃত্যুকে তোয়াক্কা করে কে? মৃত্যুরও নেই কোনো পরমা, অবশেষে মাটিতেই চলে যেতে হয়। আমার মৃত্যুর দিনক্ষণ নির্ধারিত হয়ে গেছে অনেক আগে। আমার কোনো ভাবনা নেই। যতই যুদ্ধ হয়ে যাক, সৈন্য সামন্ত হেঁটে যাক, পার্লামেন্টে জল্পনা হয়ে যাক, কালো মানুষের জীবনে তা বদল আনেনি একটু। জীবন তো আমার একটাই। আমার জীবন আমার বৈভব, আমার কাজ আমার অহংকার।
আমার রক্তে স্নাত হোক ভুবন বহিনী ধরণী। একটাই মাত্র জীবন আমার, তোমাকে তাই দিলাম আমি, হে মাতৃভূমি। বেঞ্জামিন, ওরা আসছে। বেঞ্জামিন মোলাইস, আপনি নিজেকে বেঞ্জামিন মোলাইস বলে শনাক্ত করছেন? করছি। আপনার বিচারের রায় আপনাকে শোনানো হচ্ছে, অনুগ্রহ করে শ্রবণ করুন। আসামি বেঞ্জামিন মোলাইস, বয়স 30, জাতি আজানিয়ার নেই, একজন অসহায় পুলিশ কর্মীকে হত্যার দায়ে এবং তার দ্বারা জাতীয় স্বার্থকে বিপন্ন করে তোলার অপরাধে আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া, মৃত্যু না হওয়া পর্যন্ত আসামিকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে রাখা হবে। এই আদেশ অবিলম্বে কার্যকরী হবে। আপনার কোনো বক্তব্য আছে? না, আপনি প্রস্তুত হন। আমি প্রস্তুত। আপনার কোনো শেষ ইচ্ছা আছে? অবশ্য রাখা না রাখা সরকারের ইচ্ছে নেই। ফাঁসিতে যাওয়ার আগে একবার জেল গেটের সামনে আমার লক্ষ লক্ষ কালো ভাইদের দেখতে চাই। আবেদন অগ্রাহ্য করা হলো। আমার মায়ের সঙ্গে একবার দেখা করতে চাই। অগ্রাহ্য করা হলো। জাগো আফ্রিকা, জাগো গানটা আরেকবার গাইতে চাই। অগ্রাহ্য করা হলো। আর কোনো ইচ্ছে আমার নেই। আপনি প্রস্তুত হন, আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে। আফ্রিকা, দুঃখিনী শৃঙ্খলিত মা আমার, চোখের জল বুঝে না, মরতে আমার একটুও ভয় করে না। কেননা তোমার শৃঙ্খল আমাকে লজ্জা দেয়, তোমার দুঃখ জেনে দেয় আমার বুকে আগুন। আমি মরতে চাই, কেননা মৃত্যুর পথ মারিয়েই আসে স্বাধীনতা। আর কিছু নয়, শুধু তোমার চোখের জল আমাকে দুর্বল করে। কেঁদো না মাগো, আমার শেষ ইচ্ছে ওরা রাখলো না। ফাঁসির মঞ্চে যাওয়ার পথটুকুতে গাইতে চেয়েছিলাম প্রাণের গান, কোসিস কেড়ে আফ্রিকা, জাগো আফ্রিকা জাগো। আমায় সে গান না গাইতে দিল না। আফ্রিকা মিষ্টি বাবা, আমি আবার আসবো, বারবার তোমার করে, তোমার শুকনো স্তরে মুখ রেখে আবার তোমার মুক্তির জন্য মরার স্বপ্ন দেখব। জানি তোমার বিদীর্ণ দেহ আঘাতে আঘাতে জর্জরিত, তোমার দুহাতে দুনিয়ার সবচাইতে শক্ত ইস্পাত দিয়ে তৈরি শৃঙ্খল, আর সেই শৃঙ্খল ভাঙার জন্য লক্ষ লক্ষ কালো ছেলে পাঁজরে ঠাসা বারুদ নিয়ে দাঁড়িয়ে থাকবে, কণ্ঠে তাদের আকাশ কাঁপানো সমুদ্রের গর্জন। কোসিস কেড়ে আফ্রিকা, জাগো আফ্রিকা জাগো।
অনবদ্য একটি প্রযোজনা। সাউথ আফ্রিকায় সেই ফেলে আসা দিনগুলো যেন আমাদের চোখের সামনে প্রাঞ্জল হয়ে উঠেছিল তাদের এই নিবেদনে। কিছুক্ষণের জন্য আমরা হারিয়ে গিয়েছিলাম সেই সময়টাতে, যখন সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়েছিল সাউথ আফ্রিকা। পরবর্তী সময়ে আস্তে আস্তে সারা বিশ্বের দরবারে আবার প্রতিষ্ঠিত হয় সাউথ আফ্রিকা। সেই ফেলে আসার সময় আমাদের কাছে জীবন্ত হয়ে এসেছিল এই প্রযোজনার মাধ্যমে। আপনাদের সকলের কাছ থেকে করতালি চেয়ে নিচ্ছি শিল্পী বন্ধুদের জন্য। শিল্পীদের একটু সামনে আসার জন্য অনুরোধ করছি, মঞ্চের সামনে। শ্রীমঞ্চ হাতিবাগান লাহিড়ী নাট্য সংস্থার পক্ষ থেকে তাদের হাতে স্মারক তুলে দেওয়ার জন্য অমিতাকে মঞ্চের সামনে আসতে অনুরোধ করছি। সম্পাদক অমিত মুখার্জি, লাহিড়ী নাট্য সংস্থা। অমিত চক্রবর্তী, লাহিড়ী নাট্য সংস্থা। অমিতাকে একটু মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। রনি, শুভ রাজবংশী, অমিত প্রামাণিক, শুভ ব্যানার্জি, সৌম্য, রিয়া, প্রীতিরেখা, আমি সঞ্জিত শাহ, আমি হিজল চ্যাটার্জি, শাইরি মণ্ডল, আমি লিপি বর্ধন, তপন শাহ, শ্রাবণী বন্দ্যোপাধ্যায়, বিজয় শাহ। আমার পরিচয় তো পেলেন একটু আগে, নতুন করে আর কিছু বলার নেই। আপনাদের কাছে একটাই আমার নিবেদন, যদি নাটকটা ভালো লাগে আপনারা বলবেন আরো 5 জনকে। আমাদের পরবর্তী শো আছে মিনা গান, আপনারা দেখতে পাবেন বিজ্ঞাপন। হ্যাঁ, এই নাটকটা আমরা এখানে একাঙ্ক হিসেবে প্রযোজনা করলাম, কিন্তু এটার আমরা পূর্ণাঙ্গ রূপও আছে এটা নাটকটা, সেটাই আমরা করি বেশিরভাগই এখন পূর্ণাঙ্গ রূপ নিয়ে করি। সেটা আশা করি আপনাদের আরো ভালো লাগবে। আজকে এরপরে আরেকটা নাটক আছে, আপনাদের কাছ থেকে আজকে আমরা বিদায় নিচ্ছি। আবারও বলছি, যদি ভালো লাগে নাটকটা নিশ্চয়ই বলবেন, এটা একটা ইতিহাস, অনেকেরই এটা জানা ছিল, জানা নেই। আমরা জানাতে পেরে খুশি, আনন্দিত, এবং লাহিড়ী এরকম নাট্যোৎসবে আমরা আসতে পেরে সত্যিই আমরা খুব গর্বিত। এরকম নাট্যোৎসব আরও দীর্ঘদিন হোক এই আশাই রাখবো।